শোনা যাচ্ছে তাহলে? আচ্ছা। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আজকে মেডিসিনে হলো আমাদের 16তম, হ্যাঁ 16তম ক্লাস। তো 16তম ক্লাসে আমাদের এগুলো হচ্ছে 16, 17 সবগুলোতে হলো বেশিরভাগ হচ্ছে ভাইরাস জনিত রোগ। হ্যাঁ, তো ভাইরাস জনিত রোগগুলা বেশিরভাগই হয় সেলফ লিমিটেড, মানে নিজে থেকেই ভালো হয়ে যায়, কমপ্লিকেশন যদি না হয় তাহলে নিজে থেকেই ভালো হয়ে যায়। তো প্রথমে আমরা বলবো হচ্ছে মামস। মামস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ওই বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি হয়, দেখা যায় ওই গাল ফুলে যায়। হ্যাঁ, এখানে আমাদের থাকে হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, আমাদের জাস্ট মেন্ডিবলের নিচে। হ্যাঁ, মেন্ডিবলের নিচে থাকে হলো প্যারোটিড গ্ল্যান্ডটা। তো মেনলি মামস ভাইরাসটা এই প্যারোটিড গ্ল্যান্ডকে কেয়ার করে। তো এমনি যখন আমাদের শরীরে কোনো ভাইরাস ঢোকে, ভাইরাস ঢুকলে কিছু সিম্পটম আমরা পাই, প্রোডার্মাল সিম্পটম বলে। এই সিম্পটম গুলো হচ্ছে ধরেন ম্যালেরিয়া থাকবে, মানে শরীর ব্যথা থাকবে, জ্বর থাকবে, লো গ্রেড ফিভার হচ্ছে, হাই গ্রেড ফিভারের জন্য। এগুলো সব ভাইরাসের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো পাবো। কোনো কোনো আছে আর্ট্রাল দিয়ে থাকতে পারে, মানে জয়েন্ট পেইন থাকতে পারে। বাকি এখানে স্পেসিফিক যেটা হয় সেটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডের সোয়েলিং, প্যারোটিড গ্ল্যান্ডের সোয়েলিং এবং পেইন, এটা সাথে জ্বর থাকতে পারে, শরীর ব্যথা থাকতে পারে, নৌশি ভমিটিং এগুলো থাকতে পারে। তো মোটামুটি এইগুলো নিয়ে আসে। এছাড়া কমপ্লিকেশন গুলো নিয়ে আসতে পারে। কমপ্লিকেশন মানে আমি কমপ্লিকেশন গুলো লিখছি। স্যার, বোর্ডে আলোটা বেশি পড়তেছে, যে কারণে একটু দেখতে সমস্যা হচ্ছিল। হ্যাঁ স্যার, এখন ঠিক আছে। বোর্ডে তো এখন আমি সরে গেছি, এই জন্য আমি আসতে তো আলো বেশি লাগতেছে, কি কাহিনী বুঝলাম না। এই লাইটটা অফ করে দেন তো। না না, দেন এখন। এখন ঠিক আছে? না স্যার, এখনো মানে উপরেটা, হ্যাঁ এখন মোটামুটি আসছে। হ্যাঁ হ্যাঁ স্যার, মোটামুটি ঠিক আছে এখন। এটা এক সময় এটা একটা সমস্যা থাকবে। আচ্ছা, তাহলে সাইন সিম্পটমের মধ্যে বললাম যে প্যারোটিড গ্ল্যান্ড সোয়েলিং এবং পেইন, এটা হচ্ছে মেইন। সাধারণত বাইল্যাটারালটা বেশি হয়। বাইল্যাটারাল মানে দুই দিকেই। 70% রোগীর ক্ষেত্রে দেখা যায় বাইল্যাটারাল হয়, মানে দুই দিকেই গ্ল্যান্ডটা ফুলে যায়। সাথে একটা ভাইরাল ফিভার হলে যে সকল সিম্পটম থাকে এগুলো সবই থাকবে। আচ্ছা, এখন আমরা আসছি ডায়াগনোসিস। এগুলাতে ডায়াগনোসিস সাধারণত ক্লিনিক্যালি, ক্লিনিক্যালি মানে আমরা সাইন সিম্পটম দেখে পরীক্ষা এক্সামিনেশন করে রোগীকে মোটামুটি ডায়াগনোসিস হয়ে যায়। পরীক্ষা করার খুব একটা দরকার হয় না, আর এগুলোর জন্য কেউ পরীক্ষা করতেও চায় না। ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি বললাম যে ভাইরাল যে সকল জিনিস আছে এগুলো সাধারণত সেলফ লিমিটিং, মানে অ্যান্টি ভাইরাল যে সকল ড্রাগ আছে, অ্যাসাইক্লোভির, ভ্যানাসাইক্লোভির, হ্যাঁ, এগুলো সাধারণত ব্যবহার হয় না। তো আমরা সাধারণত সিমটমের ট্রিটমেন্ট করবো।
আচ্ছা, আরেকটা কথা বলতে গেলাম, বলি যে কমপ্লিকেশন নিয়েও অনেক সময় রুগী আসতে পারে। কমপ্লিকেশনের মধ্যে মেনিনজাইটিস, এনকেফালাইটিস, মানে যত ধরনের ইনফেকশন আছে এগুলো হতে পারে অন্য জায়গায়। মেনিনজাইটিস মানে মেনিনজাসের ইনফেকশন, এনকেফালাইটিস মানে ব্রেনের ইনফেকশন, মামস অর্কাইটিস এটা সবচেয়ে কমন হয়, হতে পারে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে। মানে ইনফেকশন অফ দ্য টেস্টিস এর ইনফেকশন হয়ে যায়, এটাকে বলা হয় অর্কাইটিস। এটা এগুলো নিয়েও আসতে পারে, কমপ্লিকেশন নিয়েও অনেক সময় আসে। ট্রিটমেন্টের ক্ষেত্রে বললাম যে সেলফ লিমিটিং, এখানে কোনো অ্যান্টিভাইরাল ড্রাগসের খুব একটা দরকার নেই। আমরা শুধু, যেহেতু তার প্যারোটিড গ্ল্যান্ডে সোয়েলিং থাকবে, ব্যথা থাকবে, সেটার জন্য সিম্পল নাপা প্যারাসিটামল দিব, হেলদি ডায়েট দিব, এইটাই জাস্ট। মানে আমাদের এখানে প্যারোটিড গ্ল্যান্ড থাকে একটা, গ্রন্থি থাকে, ওইটা ফুলে যাবে এবং ব্যথা করবে। এটা একটু আলাদা জিনিস, থাইরয়েড এদিকে এখানে থাকে, মেন্ডিবলের নিচে থাকে। থাইরয়েড তো এখানে, মেন্ডিবল এইখানে থাকে হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, এই জায়গায় ভিতরে, মেন্ডিবলের নিচে। আচ্ছা, এগুলো মাউস।
তাহলে চিকেন পক্স মানে কি? গুটি বসন্ত। এটা আমরা সবাই জানি। এটা হয় হলো হার্পিস জোস্টার ভাইরাস দিয়ে। হার্পিসের দুইটা গ্রুপ আছে, হার্পিস জোস্টার, হার্পিস সিমপ্লেক্স। সিমপ্লেক্সটা দিয়ে আলাদা, হার্পিস জোস্টার দিয়ে আমাদের হয় চিকেন পক্স বা গুটি বসন্ত। তাহলে আমি বললাম যে ভাইরাল ইনফেকশনে আমরা কমন কিছু সাইন সিমটম পাবো, ফিভার, ম্যালেজ, অ্যানোরেক্সিয়া, এগুলো। সাথে এখানে ভেসিকুলার ইরাপশন একটা কথা লিখছি আমি। ভেসিকুলার ইরাপশন মানে ওই যে গুটি গুটি হয় না, এগুলো হচ্ছে ভেসিকল বলে। তো এগুলো হয় আবার ফেটে যায়। ইরাপশন মানে ফেটে যাওয়া। জিনিসটা হচ্ছে এরকম, সাধারণত 2 দিন 4 দিন পর আবার নতুন উঠে, আবার ফেটে যায়, এইভাবে চলতে থাকে কিছুদিন। আচ্ছা, সাথে থাকে ইচিং, মানে চুলকানি থাকতে পারে। আচ্ছা, চুলকানিটা বেশি সমস্যা করে। চুলকানি যদি থাকে সেক্ষেত্রে হয় কি, চুলকাতে গিয়ে স্কিনটা নষ্ট হয়ে যায়, বা ইরাপশনের কারণে স্কিনে একটা ক্ষত হয়। ওইটাতে অনেক সময় ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, কোনো ব্যাকটেরিয়া গিয়ে ওখানে ইনফেকশন করতে পারে, তখন সেটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন বলে। মানে ব্যাকটেরিয়া যখন অন্য একটা রোগ চলতেছে সেই জায়গায় গিয়ে যদি ইনফেকশন করে, তখন সেটাকে আমরা বলি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। তাহলে এর কমপ্লিকেশন একটা হচ্ছে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। ডায়াগনোসিস সাধারণত ক্লিনিক্যাল, কারণ এখন পর্যন্ত আমার মনে হয় না যে গুটি বসন্তের জন্য কেউ পরীক্ষা করেছিল। করেন, তাহলে এটা বুঝে ফেলতে হবে। বাচ্চার মায়ে এসে বলে দিবে যে আমার বাচ্চার গুটি বসন্ত হয়েছে, আপনাকে কিছু করতে হবে, আপনাকে জাস্ট রুগীকে কাউন্সিলিং করতে হবে যে দেখেন এটা একটা সেলফ রিমিডিং জিনিস, যে এতদিন সাধারণত এতদিন লাগে, এতদিন পরে জিনিসটা আস্তে আস্তে ভালো হয়ে যায়। তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে, বাচ্চার মাকে বলতে হবে যে আপনাকে খেয়াল রাখতে হবে, বা এটা তো অ্যাডাল্টেরও হইতে পারে। রুগীকে আমরা বলছি যে আপনি জাস্ট খেয়াল রাখবেন যে কোনো যেন এখানে ব্যাকটেরিয়াল ইনফেকশনটা না হয়, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। গরম পানি দিয়ে গোসল টোসল করবে, জিনিসগুলো যখন ইরাপশন হয়ে যাবে ওইটা পরিষ্কার রাখবে, এইটা। আর বাকি ব্যথার জন্য বা জ্বরের জন্য আমরা প্যারাসিটামল দিব, চুলকানির জন্য যে কোনো একটা অ্যান্টিহিস্টামিন তাকে দিব। আর যদি দেখি যে ইনফেকশন হয়ে গেছে, মানে ইয়াগুলাতে পুষ জমে গেছে, সেই ক্ষেত্রে আমাদের একটা অ্যান্টিবায়োটিক আমরা ব্যবহার করবো। ঠিক আছে, বলতে সাধারণত আমরা ইয়াগুলো ইউজ করি, ওই ফ্লুক্লোক্স বা এই টাইপের গুলো, ফ্লুক্লোক্সাসিলিন গ্রুপের ড্রাগস গুলো, বা এজিথ্রোমাইসিন ইউজ করা যায়। হ্যাঁ, এজিথ্রোমাইসিন ইউজ করা যায় ব্যাকটেরিয়াল, ফ্লুক্লোক্সটা বেশি দাও। বাকি রোগীকে পর্যাপ্ত পানি, রেস্ট, পর্যাপ্ত পানি খেতে বলবো, রেস্ট নিতে বলবো, হেলদি ডায়েট মানে ভালো খাওয়া দাওয়া একটু ভালো মতো করবে, এগুলাই। হ্যাঁ, দাগ তো হবে, ইরাপশনে হয়ে দাগ হয়েছে, দাগ এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। হ্যাঁ, মানে ও হচ্ছে মনে করেন যে চিন্তিত থাকে, একটা দাগ হয়ে গেছে চেহারায়, মলম ইউজ না করলে কেমন। আর এটা স্কিনের, তো স্কিনটা যখন আস্তে আস্তে, আমাদের স্কিন তো প্রত্যেকটা দিন চেঞ্জ হচ্ছে, স্কিনের কোষ গুলা মরে যাচ্ছে, আমরা বুঝতে পারতেছি না, আমার চেহারা থেকে কত কোষ প্রত্যেকটা দিন যাচ্ছে, আমার এটা ক্ষতিপূরণ হয়ে যাচ্ছে। তো যখন তার আস্তে আস্তে ওই আগের স্কিনটা চলে যাবে, নতুন স্কিন চলে যাবে, দাগ এমনিতেই চলে যাবে। মানে অনেক সময় বেশি চিন্তিত থাকে, বিশেষ করে মেয়েরা, তখন দৌড়ায়, এখানে পার্লারে দৌড়াবে, এখানে। হ্যাঁ, ইনফেকশন হলে তখন দাগটা বেশি আমরা স্থায়ী হয়, তাছাড়া এমনি এরকম কোনো ঝামেলা হয় না। মানে এগুলোতে হয় কি, স্যার বেশিরভাগ ক্ষেত্রে চিকেন আমরা যেটা পক্সের দেখি যে কজেস কজেস তো লিখছি,
প্রথমে এটা হচ্ছে হার্পিস জোস্টার ভাইরাস দিয়ে হয়। হার্পিস জোস্টার যেটা হয় যাওয়ার সাথে সাথে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, কিন্তু আসলে অ্যান্টিবায়োটিকের তো এখানে কোনো রোল নাই। যখন ইনফেকশন হবে তখন অ্যান্টিবায়োটিকের রোল আছে, বাকি এমনি কোনো রোল। আচ্ছা, এই জিনিসগুলোতে যেটা হয় চিকেন পক্স একবার হলে আর হয় না। কেন হয় না? কারণ এদের বিরুদ্ধে ওই যে আমাদের ইমিউনোগ্লোবিন এমজি এগুলো হচ্ছে অ্যান্টিবডি সব। এই অ্যান্টিবডি গুলো একবার হলে শরীরে তৈরি হয়ে থাকে, পরবর্তীতে যখন এই ভাইরাসটা আসে শরীরের সংস্পর্শে তখন ওই অ্যান্টিবডি গুলা আর ওইটাকে আক্রমণ করতে দেয় না। মানে আমাদের শরীরে ইমিউনিটি একটা ডেভেলপ হয়ে যায় নিজে থেকে একবার হওয়ার পরে। আর মিজেলস এর ক্ষেত্রে এরকম অ্যান্টিবডি গুলা হয়ে যায়। এছাড়াও ইমিউনিটি আমরা বা ইমিউনিটি বা ইয়াটা ভ্যাকসিনের মাধ্যমে অনেক রোগের আমরা গত বলেন আটটা বাজবে বললি এটা ছোঁয়াচে বলতে একজনের কাছ থেকে আরেকজন ছড়াতে পারে যদি ওর ইমিউনিটি না থাকে। হ্যাঁ, আগের দিন না হয়ে থাকে। ভাইরাস তো একজনের কাছ থেকে আরেকজনের ছড়ায়, ভাইরাস তো ছোঁয়াচে। আচ্ছা, এখন আমরা আসি তারপরে টপিক হলো ছোটটা আগে পড়াই ফেলি, টিটেনাস। আসসালামু আলাইকুম স্যার। এটা কি লিখছেন টিটেনাস? হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার লেখাগুলো বুঝাচ্ছেন একদম। আলোর কারণে নাকি অন্য কোনো কারণে? আলোটা আজকে বেশি। স্যার লাইট ফুটছে তো, লাইটের কারণে মানে বোঝা যাচ্ছে না লেখাগুলো। লাইটটা আজকে বেশি ঝামেলা করছে। আচ্ছা, আমি লেখা শেষ করে আসবো। লেখেন।
তুমি দাঁড়ালে কেন জানি আলো দেখি করতেছে। তাহলে টিটেনাসটা হয় ক্লোস্ট্রিডিয়াম টিটেনি দিয়ে। এইটাতে এটার মেকানিজমটা একটু জানতে হবে। মেকানিজমটা হচ্ছে যখন এটা ঢোকে হচ্ছে কোনো একটা ডার্টি ওন মানে মনে করেন কোনো একটা জং ধরা ময়লাযুক্ত কোনো কিছু দিয়ে যদি সে আঘাত পায় এবং তার স্কিনটা ফেটে যায়, মানে স্কিন ফাটতে হবে অবশ্যই, বুঝতে পারছেন? স্কিন ফেটে যদি ভিতরে একটা অন্ড হয় মানে আঘাতপ্রাপ্ত জায়গা হয়, সেখানে এই সাধারণত এই ক্লোস্ট্রিডিয়াম টিটেনি স্পোর হিসেবে থাকে, মানে স্পোর গুলা হচ্ছে ইনঅ্যাক্টিভ থাকে। স্পোর SPOR স্পোর গুলা হচ্ছে ইনঅ্যাক্টিভ থাকে। এই ইনঅ্যাক্টিভ স্পোর গুলা বাইরে যখন থাকে পরিবেশে, মানে ওই জং ধরা লোহা বা বিভিন্ন জায়গায় যখন থাকে তখন তারা ইনঅ্যাক্টিভ থাকে স্পোর হিসেবে। কোনো কারণে যদি মানুষের স্কিন ফেটে যায় এবং ওই যেই জায়গা মানে কোনো কারণে যদি স্পোরটা ওখানে ঢুকে যায় মানুষের শরীরে, ওই কাটা স্থান দিয়ে যদি ঢুকে যায়, তখন সে স্পোর থেকে এই ব্যাকটেরিয়া মানে ক্লোস্ট্রিডিয়াম টিটেনি একটা ব্যাকটেরিয়া, হ্যাঁ, এই ব্যাকটেরিয়াতে সে অ্যাক্টিভ হয়ে যায় ব্যাকটেরিয়াটা। তখন এরা কি করে, অ্যাক্টিভ হওয়ার পরে ওই জায়গা থেকে সে ব্লাডে যায়, রক্তের মাধ্যমে সে চলে যায় হচ্ছে, এরা কাজ করে গিয়ে হচ্ছে নার্ভ রুট, মানে আমাদের যে স্পাইনাল কর্ড আছে না, ঘুরতে 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 ওরা নার্ভ বিভিন্ন স্নায়ুর ভিতরে ঢুকে আস্তে আস্তে স্পাইনাল কর্ডে যায়। তো আলোটা তো ঝামেলা করতেছে আমার কাছে। আর কারো তো লাইন আছে, কি করা যায়? এগুলো লেখা হয়েছে না? আচ্ছা, টিটেনে আমি বললাম যে ক্লোস্ট্রিডিয়াম টিটেনিটা একটা না একটা সমস্যা তো থাকবেই, স্টান তো পড়ে যাচ্ছে। ক্লোস্ট্রিডিয়াম টিটেনি আমরা বললাম যে কোনো জায়গায় যদি কেটে যায়, কোনো জায়গায় যদি কেটে যায় তাহলে ওই দিক দিয়ে স্পোর গুলা যদি এটা সাধারণত
লাইট সমস্যা নাই এখানে। তাহলে বলতেছি যে কোনো জায়গায় যদি কেটে যায় তাহলে ক্লোস্ট্রিডিয়াম ফিটের স্পোর হিসেবে থাকে সাধারণত বাইরে পরিবেশের মধ্যে স্পোর হিসেবে থাকে। এই স্পোরটা যদি ওই ক্ষতস্থানে পড়ে তখন সে ভিতরে ঢোকার পরে শরীরের ভিতরে ঢুকে যায়, ঢুকে ওখানে সে অ্যাক্টিভ হওয়ার পরে আস্তে আস্তে সে ব্লাডে যায়, ব্লাড থেকে আস্তে আস্তে সে স্নায়ু যায়। এখন স্নায়ু এরা কোন স্নায়ুগুলোকে আসলে আক্রমণ করে? আমরা যে স্নায়ুগুলো দেখি আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন দুই ভাগে ভাগ করা যায়। তাহলে এটা যদি আমাদের হয় স্পাইনাল কর্ড হয়, তো এইখান থেকে সাধারণত স্নায়ুগুলো এভাবে বের হয়ে গেছে আর কি। আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ড এগুলোকে বলা হয় আপার মোটর নিউরন। আর বাকি পেরিফেরিতে যেগুলো যায়, মোটর নিউরন বলতে যারা মাসেলে পেশিতে গিয়ে কাজ করে, পেশির সংকোচন প্রসারণ করে, সেগুলোকে আমরা বলি মোটর। ঠিক আছে, মানে যারা সিগন্যাল নিয়ে যায়, লোয়ার মোটর নিউরন। তাহলে আপার মোটর বা ব্রেন বা স্পাইনাল কর্ডের কাজ হচ্ছে যে লোয়ার মোটর নিউরনের কাজগুলোকে দমায় রাখা। মানে দমায় রাখা বলতে ওরা এদের কাজটাকে ইনহিবিট করে। ধরেন এই নিউরনটা যে পেশিটাকে সংকোচন প্রসারণ করায় বা সংকোচন করে তার একটা নির্দিষ্ট লেভেলে সে ধরে রাখে। কোনো কারণে যদি উপর থেকে ইনহিবিটরি যে প্রভাবটা, মানে দমায় রাখার প্রভাবটা যদি কোনো কারণে চলে যায়, তাহলে লোয়ার মোটর নিউরন যেগুলো সেগুলা কার্যকারিতাটা বেড়ে যায়। মানে যেই পরিমাণ আটকে আছে, যে পরিমাণ সংকোচন করার কথা একটা পেশিতে, তার চেয়ে বেশি সংকোচন তখন করে, মানে ওর কার্যকারিতাটা বেড়ে যায়। উপর থেকে মানে হেড অফিস থেকে লোয়ার কর্মকর্তাকে কি করা হয়, একটা বাধা প্রদান করে রাখা হয় যে তাহলে আমি যেটা বলতেছিলাম যে একটা উদাহরণ যদি আমরা দিই যে অফিসের যারা উপরে লেভেলে থাকে, হ্যাঁ, কি করে নিচের লেভেলের লোকজনকে একটা কন্ট্রোলে রাখে, সে যেন অতিরিক্ত কোনো কিছু করতে না পারে। এখানে আপার মোটর নিউরনের কাজটা এরকম যে লোয়ার মোটর নিউরন গুলা যে মাসেলের যে পেশির যে সংকোচন প্রসারণ করে, আমাদের যে সকল ঐচ্ছিক পেশি আছে সেটা যেন একটা নির্দিষ্ট পরিমাণে থাকে, অতিরিক্ত যেন করতে না পারে। আচ্ছা, এখন কোন কারণে যদি হেড অফিসের সমস্যা হয়, মানে হেড অফিস যদি কাজ করতে না পারে, তাহলে কর্মচারী সুযোগ খোঁজে আর কি বেশি বেশি করার জন্য, তার অতিরিক্ত কাজ করতে চায়। মানে বিষয়টা হচ্ছে এরকম যে লোয়ার মোটর নিউরন গুলো তখন কি করে, তার কার্যকারিতা বাড়িয়ে দেয়, মানে যেই পরিমাণ সংকোচন করার কথা তার চেয়ে বেশি সংকোচন। তো আমাদের যে ক্লোস্ট্রিডিয়াম চিকেনি আছে ও গিয়ে কি করে আপার মোটর নিউরনকে আক্রমণ করে, আপার মোটর নিউরনকে গিয়ে আক্রমণ করে ওর কার্যকারিতাটা কমাই দেয় লোয়ার মোটর নিউরনের উপর। আপার মোটর নিউরন কি করে, লোয়ার মোটর নিউরন বাধা দিয়ে রাখে। এখন বাধাটা যদি চলে যায় তখন সে বেশি করে কাজ করা শুরু করে, মানে মাসেলের সংকোচনটা বেশি হয়। এই মাসেলের সংকোচন বেশি হয় এই টিটেনাসে আমরা এই জিনিসগুলো, আমি কয়েকটা কথা লিখছিলাম না যে ক্রিসমাস বা লক জ মানে হলো আমাদের, হ্যাঁ, এইখানে যে মাসল থাকে ম্যাসেটর মাসল থাকে একটা, এইটা যখন অতিরিক্ত সংকোচন হয়, মানে এটা তো এই নিচ থেকে উপরে চলে গেছে,
তাহলে অতিরিক্ত সংকোচন হলে ও মুখ খুলতে পারে না, রোগীটা মুখ খুলতে পারে না, লক চ হয়ে যায়। লক মানে কি, এক জায়গায় আটকে যায় আর খুলতে পারে না। কারণ কি, এইখানে মাসেল যেটা অতিরিক্ত সংকোচন হয়েছে। কেন সংকোচন হয়েছে এটা আমি বললাম। আচ্ছা, এটা একটা। 2 নাম্বার হচ্ছে সাধারণত পিঠের দিকে যে আমাদের পেশিগুলো থাকে, পিঠের দিকে বড় বড় পেশি থাকে, হ্যাঁ, এই পেশিগুলো তখন অতিরিক্ত সংকোচন হয়। তাহলে পিছনের দিকে যখন অতিরিক্ত সংকোচন হয় পেশি, তখন যেটা হয় মাথাটা পিছনের দিকে চলে যায়, পা গুলো পিছনের দিকে চলে যায়, মাঝখানটা সামনের দিকে চলে আসে। মানে ওই যে আমরা ইয়া দেখি না, ধনুক 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 দেখছেন, মাঝখানটা উল্টা, দুই দিকটা এইদিকে চলে আসছে। তাহলে ওই রোগীটাও যখন পিঠের মাঝে বেশি সংকোচন হয় তখন ধনুকের মতো বেঁকে যায়, পিছন দিকে বেঁকে যায়। এই জিনিসটা বলা হয় অপিস্টোটোনাস। আমি একটা শব্দ লিখছিলাম অপিস্টোটোনাস। এই অপিস্টোটোনাস বাকি অন্যান্য জায়গারও পেশিগুলো অতিরিক্ত সংকোচন হয়। এই পিঠের আকারে সাধারণত আমরা এই লক্ষণগুলো পাবো, ঠিক আছে। আর বললাম যে কি কারণে এরকম হচ্ছে, পিঠের রাস্তা কিভাবে হয়। প্রথমে ক্লোস্ট্রিডিয়াম যে স্পোরগুলো থাকে, এগুলো কোনো একটা স্থান দিয়ে শরীরের মধ্যে ঢুকে শরীরে মাল্টিপ্লাই করে। হ্যাঁ, মাল্টিপ্লাই করার পরে যখন দেওয়া হয় ওই আপার মোটর নিউরন ওরা চলে যায়, আপার মোটর নিউরনে গিয়ে আপার মোটর নিউরনে কার্যকারিতাকে বাধা দেয়। আপার মোটর নিউরন যখন কাজ করতে পারে না তখন লোয়ার মোটর নিউরনটা বেশি করে কাজ করে। মানে সংকোচনের যে সিগন্যালটা ওটা নিয়ে যায়, ওটা বেশি বেশি করে নিয়ে যায়। নিয়ে গেলে মাসেলের সংকোচনটা বেশি হয়, কন্ট্রাকশন বেশি হয়, এই কারণে এটা অনেক সলভ করে যায়। হয়। তারপরে হচ্ছে আমাদের অনেক সময় হয় কি যে ফেরিংসের যে ফেরিংস ল্যারিংস মাসলগুলো অনেক সময় সংকোচন বেশি হয়ে যায়, তখন নিতে পারে না, নিতে পারে না। এই সমস্যা হয়। রেবিস হলেও হয়, জলাতঙ্ক বলে না, জলাতঙ্ক এই কারণে আসলে অতিরিক্ত সংকোচন ওইখানেও এই জিনিসটা হয়, এখানেও হইতে পারে। আচ্ছা, এইগুলো হচ্ছে আমরা টিটেনাস। তাহলে ওই আচ্ছা, আপার মোটর নিউরনে গিয়ে ওরা একটা এনজাইম ইয়া করে, ওই এনজাইমটা এখানে মেইনলি কাজ করে। টিটেনো এর নামটা মনে রাখ, টিটেনো স্পাসমিন, টিটেনো স্পাসমিন বলে। এটা হলো একটা এনজাইম যারা ক্লোস্ট্রিডিয়াম কিডনি থেকে বের হয়, বের হয়ে ওরা এই আপার মোটর নিউরনে এই কাজগুলো করে। আচ্ছা, ঠিক আছে। ট্রিটমেন্টের ক্ষেত্রে সাধারণত একটা বলে না, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, মানে প্রিভেনশন করাটা বেশি জরুরি। আদারওয়াইজ যদি ওই কমপ্লিকেশন গুলো হয়ে যায়, অপিস্টোটোনাস টিসমাস, তখন কিন্তু রোগীকে আইসিইউতে ট্রিটমেন্ট করতে হয়। সেজন্য যখন কোনো এরকম আমরা দেখি আনহেলদি কোনো, মানে আমার মনে হচ্ছে যে ময়লাযুক্ত কোনো কিছু দিয়ে হাতটা কেটে গেছে বা পা কেটে গেছে বা যেই জায়গায় কাটুক, আমরা প্রিভেনশন করার জন্য একটা হলো টিটেনাস টক্সয়েড দেয় একটা, টিটেনাস। এগুলা দেখবেন যে সচরাচর ইনজেকশন টিটেনাস, মানে টিটি এন্ড টিআইজি, মানে এটা হলো টিটেনাস, টিআইজি মানে ইমিউনোগ্লোবিন, ইমিউনোগ্লোবিন। এটা হলো টিটেনাস টক্সয়েড। আর ওইরকম যদি মাসেলের ইয়ার জন্য আমরা মাসেল রিল্যাক্সেন্ট দেই, মাসেল রিল্যাক্সেন্ট আমরা পড়ছিলাম যে কি কি আছে, মায়োলাক্স বা এই জাতীয় ওগুলা আমরা দিই। হ্যাঁ, ব্যাকলোহেন, ব্যাকলো আছে, এইগুলা দিব। আচ্ছা, হয়ে গেলে যদি আমরা ধরে নিই যে টিটেনাস হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু
টিটেনাস টক্সয়েডটা দেয় না, তখন ইমিউনোগ্লোবিনটা দেয়, শুধু ইমিউনোগ্লোবিন। আর এমনি আমরা যদি প্রিভেনশন করতে চাই সামনে যেন না হয়, সেক্ষেত্রে দুইটাই দিয়ে দেওয়া হয়, টিটেনাস টক্সয়েড হ্যাঁ। স্যার এগুলো কি ওরাল আছে নাকি স্যার? না ওরাল স্যার এগুলা ইনজেকশন আইএম দেওয়া যায়, আইভি। স্যার হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। স্যার বেক্সিটেটটা কখন দেয়? এই তো ভেক্সিটেড মানে কোনটা? ভেক্সিটেড মনে হয় এই টিটিটা, আমার ব্র্যান্ড নেম মনে নেই। স্যার দুটো এই তো স্যার টিটিটা কি স্যার রোগ হলে দেয় নাকি রোগ হওয়ার আগে দেয়? টিটি জি স্যার। টিএসি দুইটি হলো রোগ হওয়ার আগে, আর যদি রোগ হয়ে যায় সেক্ষেত্রে শুধু টিএসিটা। ও আচ্ছা, ধন্যবাদ স্যার। আচ্ছা এই গেল তাহলে আমাদের টিটেনাস। লেখেন আমার আচ্ছা ডেঙ্গু হয়তো কি দিয়ে বলেন তো? ডেঙ্গু ভাইরাস, ডেঙ্গু ভাইরাস পজিটিভ এজেন্ট, যার 4 ধরনের আছে, ড্যান এ, ড্যান 1, ফোর, 4 ধরনের। কি দিয়ে হয়? মশা, এডিস মশা, এডিস মসকিউটো। তাহলে ডেঙ্গু ভাইরাস এডিস মসকিউটোর মাধ্যমে ছড়ায়। স্যার এটা অ্যাডাস মসকিটো দেখছেন নাকি এডিস? এডিইএস। তাহলে সাধারণত বর্ষাকালে বেশি হয়। আর এডিস মশাটা এগুলো আমরা সবাই জানি মোটামুটি, যে কোথায় কোথায় বেশি জন্মায় বর্ষাকালে, পানি জমে থাকলে আর কি, পানি জমে থাকলে বাসার আশেপাশে এই জায়গাগুলোতে এডিস মশা বেশি জন্মায়। এডিস মশা তাহলে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে এই ডেঙ্গু ভাইরাসটা বেশি ছড়ায়। ঢাকাতে বেশি। এখন কিন্তু ডেঙ্গু ভাইরাস আছে, চলতেছে কিন্তু ডেঙ্গু ফিভার, তো করোনার কারণে এটা ঢাকা পড়ে গেছে, ডেঙ্গুতেও মানুষ মারা যাচ্ছে এখন। এখন এগুলো খবর আছে, কিন্তু গত বছর ডেঙ্গু নিয়ে অনেক মাতামাতি। এবার করোনার কারণে ডেঙ্গুর খবর খুব একটা নাই। বাঙালি এরকমই, যখন যেটা সামনে আসে ছেলে মানে ব্যস্ত, এটা নিয়ে ব্যস্ত শুরু। আচ্ছা এখন আমরা আসি যে বললাম যে কি কি কারণে বা কিভাবে হতে পারে। ডেঙ্গু ভাইরাস আসলে করে দেখি। আচ্ছা ডেঙ্গু ভাইরাসের আমরা একটা ক্লাসিফিকেশন আছে। একটা হলো যে অ্যাসিম্পটোমেটিক, মানে কোনো সিমটমই থাকে না,
অ্যাসিম্পটোমেটিক, মানে ডেঙ্গু ভাইরাস ভিতরে ঢুকছে কিন্তু ওর ভাইরাল লোড যেটা এটা খুব একটা বেশি ছিল না, সেজন্য অ্যাসিম্পটোমেটিক অবস্থায় ওই রোগী এবার ভালো হয়ে গেছে। 2 নম্বরে হচ্ছে ক্লাসিক্যাল ডেঙ্গু একটা আছে। ক্লাসিক্যাল ডেঙ্গুটাতে সিমটম মানে যেগুলো থাকার কথা সেগুলো থাকবে। তারপরে হলো ডেঙ্গু হেমোরেজিক ফিভার একটা, ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার। আর একটা হলো ডেঙ্গু, এগুলো হলো এই পরের দুটো হলো কমপ্লিকেশন যখন ডেভেলপ করে যাবে। ডেঙ্গু শক সিনড্রোম বলে। আচ্ছা, আমাদের রক্ত রক্তকণিকার মধ্যে প্ল্যাটিলেট আছে একটা, প্ল্যাটিলেট যেটা বা অনুচক্রিকা, এটা কি করে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। করছি না আমরা অনুচক্রিকার কাছে, প্ল্যাটিলেট হলে ডেঙ্গু যখন ভাইরাস শরীরে ঢোকে সেটা কয়েকটা জায়গায় ইফেক্ট করে। একটা হলো যে ডাব্লিউবিসির মধ্যে লিম্ফোসাইট, আমাদের শ্বেত রক্তকণিকার মধ্যে দেখবেন যে একটা আছে লিম্ফোসাইট আছে, প্ল্যাটিলেট। আর হলো ভাস্কুলার ওয়াল। ভাস্কুলার ওয়াল মানে কি? রক্ত নালীর যে ওয়াল আছে বা ওয়াল, রক্তনালীর ওয়াল, মানে এই হলো রক্তনালী, তো এই ওয়ালটাকে সে ইয়া করে। আচ্ছা, এই জায়গাগুলোতে আসলে কারা আক্রমণ করে? ভাইরাস ডাইরেক্ট করে। মানে ভাইরাসের যখন আমরা ধরেন প্রথমবার একজনের ডেঙ্গু হলো, মানে ডেঙ্গু আক্রমণ, সেটা অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে বা ক্লাসিক্যাল ডেঙ্গু হতে পারে। ড্যান 1 এই টাইপটা দিয়ে তার প্রথমবার হলো, ঠিক আছে? আচ্ছা, যখন একটা ভাইরাস শরীরে ঢোকে তার বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি হয় শরীরের মধ্যে, অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিটা কি হয়? শরীরে থেকে যায়। শরীরে থেকে গেলে যখন এই ড্যান 1 দিয়ে আবার যখন আক্রমণ হতে চায় তখন এই অ্যান্টিবডিটা ওর বিরুদ্ধে কাজ করে, কোনো সমস্যা হয়। কিন্তু যখন ড্যান 2 দিয়ে আবার আক্রমণটা হয় তখন এর যে অ্যান্টিজেন আছে, এই অ্যান্টিজেন আর ওর অ্যান্টিবডি এর মধ্যে একটা ক্রস রিঅ্যাকশন হয়। ক্রস রিঅ্যাকশন। আচ্ছা, এই ক্রস রিঅ্যাকশন গুলা হয় কোথায়? হয় লিম্ফোসাইটের গায়ে হয়, প্ল্যাটিলেটের গায়ে হয়, অথবা ভাস্কুলার ওয়ালের গায়ে। এই জায়গাগুলোতে গিয়ে একটা এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করে, ক্রস রিঅ্যাকশন তৈরি করে। ক্রস রিঅ্যাকশন হওয়ার পরে কি হয়? প্ল্যাটিলেট গুলো নষ্ট হতে থাকে আস্তে আস্তে, লিম্ফোসাইট গুলো নষ্ট হয়, ভাস্কুলার ওয়ালটা আস্তে আস্তে ফুটা হয়, আস্তে আস্তে পারমিয়েবিলিটি বেড়ে যায়, মানে ওখান থেকে প্লাজমা বের হতে শুরু করে, আস্তে আস্তে রক্তকণিকা গুলোও বের হয়, লোহিত রক্তকণিকা। তখন আমরা শরীরের মধ্যে র্যাশ দেখতে পাই, র্যাশ, লাল লাল দাগ পড়ে। বিষয়টা তাহলে ড্যান 1 দিয়ে একবার আক্রমণ হলো, ওর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়ে থাকলো শরীরে,
পরবর্তীতে যদি ড্যান 2 বা ড্যান 3 ড্যান 4 দিয়ে আক্রমণ হয়, তখন এর অ্যান্টিজেন আর ওই অ্যান্টিবডি মিলে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করে এবং এই কমপ্লেক্সটা গিয়ে এই বিভিন্ন জায়গাগুলোতে গিয়ে ডিপোজিট হয়, মানে গিয়ে বসে এবং ওই রিয়েকশন ক্রস রিয়েকশনের মাধ্যমে তখন এই জিনিসগুলোকে তারা নষ্ট করতে থাকে। এই জন্য দেখবেন যে ডেঙ্গু যত আগাতে থাকে সামনের দিকে প্ল্যাটিলেটের পরিমাণ কমতে থাকে। মানে আমরা যখন ডেঙ্গু একটা রোগী ভর্তি থাকে তখন এই জিনিসগুলো দেখা হয়, মানে তার সিবিসিটা একদিন পর পর বা প্রত্যেক দিন করা লাগে যে প্ল্যাটিলেট কাউন্ট কমতেছে নাকি, প্ল্যাটিলেট কাউন্টটা কমতেছে নাকি। প্ল্যাটিলেট কাউন্ট যদি 20,000-এর নিচে আসে, 50,000-এর নিচে আসে, তখন কিন্তু ব্লিডিং শুরু হতে পারে, ইন্টারনাল ব্লিডিং, মানে এই যে রক্তনালিকা রক্ত অঞ্জনের যে প্রক্রিয়াটা তখন সে আর মেনটেন করতে পারে না, তখন দেখা যায় যে বিভিন্ন জায়গায় ব্লিডিং, শরীরের ভিতরে, পেটের ভিতরে, লিভারের, মানে এই এখানে সেখানে ব্লিডিং হয়। এই কারণে কিন্তু রোগীগুলো মারা যায়। তারপরে এই ব্লিডিং হওয়া পর্যন্ত এইটাকে আমরা বলি ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার। হ্যামোরেজ মানে রক্ত পার হওয়া, এটাকে হ্যামোরেজ বলে। তখন আমরা বলি হ্যামোরেজিক ফিভার। আবার এই হ্যামোরেজ হতে হতে যখন অতিরিক্ত রক্ত যায় চলে, তখন সে রোগী শকে চলে যায়, তখন সেটাকে আমরা বলি ডেঙ্গু শক সিনড্রোম। ঠিক আছে, ডেঙ্গু শক সিনড্রোম। সাথে সাথে ওই বিভিন্ন অর্গানের মধ্যে ব্লিডিং হয়ে অর্গানগুলো কার্যকরিতা বন্ধ হয়ে যায়, কিডনি, লিভার, হার্ট, তখন আমরা ডেঙ্গু শক সিনড্রোম বলি। তাহলে ডেঙ্গুতে আমরা পরীক্ষা দিতে কি করব? 1 নম্বর পরীক্ষা হলো একটা সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট। এখানে আমরা কি কি জিনিসগুলো দেখবো আমি বললাম। এখানে সাধারণত ওই প্ল্যাটিলেট কাউন্ট, লিম্ফোসাইট কাউন্ট, হেমাটোক্রিটটা দেখা হয়, এইচসিটি লেখা থাকে দেখবেন। তারপরে হচ্ছে পিসিটি, প্ল্যাটিলেট, পিটিএল, প্ল্যাটিলেট কাউন্ট, পিএলটি, এগুলো সংক্ষেপে লিখছি আমি। তারপরে লিম্ফোসাইট, এই জিনিসগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। 2 নম্বর হচ্ছে যদি রোগী উইল ট্রিটেড, মানে জ্বরের 3 থেকে 4 দিনের মধ্যে যদি আসে, সেক্ষেত্রে আমরা একটা অ্যান্টিজেন করি, NS1 অ্যান্টিজেন পরীক্ষা করি, তখন এটা পজিটিভ আসতে পারে। কিন্তু 5 দিন পরে আবার পজিটিভ আসবে না, 5 দিন পরে আরেকটা পরীক্ষা করতে হবে, সেটা হলো আমরা আইসিটি ফর ডেঙ্গু, আইসিটি ফর পিএলটি ডেঙ্গু, এটা কি লিম্ফোসাইট। আচ্ছা, লিম্ফোসাইট, তাহলে এটা হচ্ছে আইসিটি ফর ডেঙ্গু। আইসিটি ফর ডেঙ্গুতে আমরা এই যে ইমিউনোগ্লোবিন এম, ইমিউনোগ্লোবিন জি, এই জিনিসটা দিই। স্যার এটা কি আইসিটি ডেঙ্গু নাকি? আইসিটি ফর ডেঙ্গু, ফরটা লিখুন। NS1 অ্যান্টিজেন 1 থেকে 4 দিনের মধ্যে করবো জ্বরের। এরপরে আসলে 5 দিন পরে আমরা এটা করবো আইসিটি ফর ডেঙ্গু। আর সিবিসি তো করবো হচ্ছে ফলোআপের জন্য, তার প্ল্যাটিলেটটা কি বলবেন কমতেছে, সামনে কোনো রক্তপাতের সম্ভাবনা আছে কিনা এটা দেখতে হবে। আচ্ছা, পরীক্ষায় আগে বলে ফেললাম, সাইন সিমটম কি থাকে? সাইন সিমটম জ্বর থাকে, জ্বর, জ্বরের কয়দিন পরে শরীরে র্যাশ থাকবে, র্যাশ আসবে 4 দিন 5 দিন পরে বা 6 দিন পরে। আচ্ছা, ফিভার, তারপরে র্যাশ, হেডেক থাকে, মাথা ব্যথা থাকে। স্যার র্যাশ জিনিসটা কি স্যার? র্যাশ যদি বোঝাইতে যাই তাহলে আমার র্যাশ আনতে হবে শরীরে। র্যাশ মানে ওই লাল লাল হয়ে যায় শরীর, ছোট ছোট লাল লাল দাগ।
ওই যে বললাম না রক্তনালিকা গুলো আস্তে আস্তে কি হয়, পারমিয়াবিলিটিটা বেড়ে যায়, ওইদিকে যখন রক্ত একটু বেড়ে স্কিনের নিচে ছোট ছোট করে জমা হয়, সেটাকে আমরা বলি র্যাশ। আচ্ছা, হেডেক হইতে পারে, রিট্রো অরবিটাল পেইন হয়। রিট্রো অরবিটাল পেইন মানে কি, চোখের পিছনের দিকে, বলবো যে চোখের পিছনের দিকে ব্যথা করছে ভিতরে। তারপরে হচ্ছে হাড়ে ব্যথা থাকে অনেক, এই টার্ম একটা আছে ব্রেক বোন পেইন বলে, মানে মনে হচ্ছে হাড় ভেঙে যাচ্ছে এইরকম, হাড়ে ব্যথা থাকে। আর্থ্রালজিয়া থাকে, আর্থ্রালজিয়া মানে কি জয়েন্ট পেইন, এই জিনিসগুলো থাকবে। এছাড়া তো কমপ্লিকেশন নিয়ে যদি আসে তাহলে তো ওইটা পাবো, ব্লিডিং ফিলিং, ধরেন বলবে যে নাক দিয়ে রক্ত যাচ্ছে, পায়খানা থেকে রক্ত যাচ্ছে, কালো পায়খানা হচ্ছে, এখন আসি ট্রিটমেন্ট কি দিবেন বলেন তো, অ্যান্টিবায়োটিক দিবেন নাকি? ট্রিটমেন্ট কি দিব, ট্রিটমেন্ট বলেন নাকি? আচ্ছা, ট্রিটমেন্ট হলো এমনিতে যদি ক্লাসিক্যাল ডেঙ্গু হয়, মানে কোনো ঝামেলা নাই, সেই ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট হলো জ্বরের ট্রিটমেন্ট, শুধুমাত্র সে নাপা খাবে, প্লেন নাপা, কোনো ঝামেলা খাওয়া যাবে না। এনএসআইডস ব্যথা বেশি তাহলে দিয়ে দিলাম একটা ডাইক্লোফেনাক, অথবা দিয়ে দিলাম একটা ন্যাপ্রোক্সেন, এগুলা চলবে না, অ্যাসপিরিন দিয়ে দিলাম, এগুলো দিলে ব্লিডিং টেন্ডেন্সি আরো বেড়ে যাবে, এগুলো দেওয়া যাবে না, যত ব্যথাই হোক প্লেন নাপা। তাহলে এক নাম্বার কথা হলো নাপা, শুধু নাপা। দুই নাম্বার কথা হলো রোগী পানি খাবে, পর্যাপ্ত পরিমাণে পানি খাবে, এগুলো বাড়িতে যদি থাকে তিনি শাকসবজি খাবে। আর অতিরিক্ত জ্বর হলে তো আমরা সাপোজিটরি ব্যবহার করি, যদি 100-2-3 হয় তখন সাপোজিটরি দিব, নাপা সাপোজিটরি, অন্য কোনো সাপোজিটরি দেওয়া যাবে না, নাপা। নাপা ইঞ্জেকশনও আছে, বেশি জ্বর হলে ইঞ্জেকশনও দেওয়া। আচ্ছা, এই ব্যাপার। তবে ডেঙ্গু যদি আমরা চিন্তা করি যে ডেঙ্গু হ্যামোরেজ হচ্ছে, ভিতরে কোনো ব্লিডিং এর সম্ভাবনা আছে, বা প্ল্যাটিলেট দেখলাম যে অনেক কম, 50,000-এর কম, সেই ক্ষেত্রে ইঞ্জেকশন করার ক্ষেত্রে সাবধান থাকতে হবে। কারণ আমি ইঞ্জেকশন দিতে গিয়ে ব্লিডিং শুরু হলো আর বন্ধ করতে পারবো না, তখন একটা ঝামেলা হয়ে যাবে, তাহলে এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, রোগী যদি মুখে খাইতে পারে তাহলে এগুলো, মুখে যদি খাইতে না পারে সেক্ষেত্রে আমরা স্যালাইন দিব, বা আমরা ব্লাড প্রেশার দেখবো, ব্লাড প্রেশার দেখে সেটা ইয়া করতে হবে। অনেক ব্লাড প্রেশার কমে যায়, কারণ ওই প্লাজমাটা রক্তনালিকা থেকে বের হয়ে যায়, তখন আস্তে আস্তে ব্লাড প্রেশার কমতে থাকে। তো এটা মনিটর করতে হবে প্রত্যেকটা দিন। ব্লাড প্রেশার যদি হুট করে কমে যায়, শকে যাইতে পারে, সেক্ষেত্রে আমাদের নর্মাল স্যালাইন দিতে হবে, অন্য কোনো কিছু দেওয়া যাবে না, নর্মাল স্যালাইন। ঠিক আছে। আচ্ছা, ইনফিউশন নর্মাল স্যালাইন দিব, আইভি at the rate of 30 drops, 20 drops এভাবে দিব, শকে গেলে লিঙ্ক দিব, আমি লিখতেছি না, এগুলো লেখুন। আচ্ছা, এই গেল কথাবার্তা। আর মানে রোগীকে এমন জায়গায় থাকতে হবে যেখানে সে প্রতিদিন অন্তত সিবিসিটা যেন করতে পারে, বা একদিন পর পর। হ্যাঁ, এটার জন্য বেটার হলো সে হসপিটালে ভর্তি হবে, রেগুলার ফলো আপেও থাকবো, অথবা যদি বাসার কাছে ডাক্তার থাকে সেই ক্ষেত্রে সে
প্রত্যেকদিন গিয়ে গিয়ে একবার করে ব্লাড প্রেশারটা চেক করাবে, অবস্থা কি এটা। বাকি রোগী এই জিনিসগুলো তাকে রোগীকে খেয়াল করতে হবে, বা রোগী যারা আছে যে ব্লিডিং কোনো দিক দিয়ে হচ্ছে কিনা, দাঁত দাঁত মাজতে গিয়ে বা নাক দিয়ে রক্ত বেরোচ্ছে কিনা, অথবা পায়খানা কালো কিনা। ভিতরে রক্তপাত হলে কিন্তু পায়খানা কালো হতে পারে, একটু ঝামেলা হবে। বাকি হ্যালো স্যার। এমনি বলেন। স্যার এই একটা অফ টপিক আর কি, আমার একটা ছোট ভাইয়ের মানে লক্ষণ দেখে মনে হচ্ছে আমার স্যার ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস হয়েছে। এটা মানে যেমন প্রচন্ড মাথা ব্যথা, তারপর জ্বর প্রচন্ড, তারপর যে স্টিফ নেক, গলা যে ঘাড় এদিক ওদিক করতে পারে না, তারপর তার ওই যে স্কিনের সেন্সিটিভিটি কম, তার স্কিনের সেন্সিটিভিটি কমে গেছে, চামড়া। স্যার এ ধরনের যদি লক্ষণ যদি দেখা যায় বা হয়ে থাকলে এটাকে স্যার ব্যাকটেরিয়াল ইমেনজিটিস বলতে পারবেন, মেনিনজিটিস। মেনিনজাইটিস হইতে পারে, সেটা ব্যাকটেরিয়ালও হইতে পারে, ভাইরালও হইতে পারে, এটা তার কনফার্ম হওয়া যাচ্ছে না এখন। পরীক্ষা করে তখন সেটা। স্যার 3 বছর ধরে চলতেছে, এটা ভাইরাল কোনোভাবে হচ্ছে না, কোনো ট্রিটমেন্টই হচ্ছে না। কথা বলতে কত বছর ধরে চলতেছে? 3 বছর স্যার, সে এখন 13 বছর, তার যখন বয়স 10 বছর ছিল তখন থেকে চলতেছে। এতদিন তো মেনিনজাইটিস থাকে না, মেনিনজাইটিস থাকে তো মরে যাবে। এটা অন্য কোনো সমস্যা হতে পারে, ব্রেনে পোলিও হয়েছিল হয়তো, বা সেটা থেকে কমপ্লিকেশন ডেভেলপ করছে, এটাও হতে পারে। স্যার এটার জন্য কোনো মেনিনজাইটিস এই অ্যান্টিবায়োটিক বা ট্রিটমেন্ট আছে কিনা? এগুলো তো দীর্ঘদিনের সমস্যা, তাহলে ডাক্তার দেখাই ওইভাবে ট্রিটমেন্ট দেওয়ার উচিত। আচ্ছা, আজকে আমাদের শেষ topic এটা। আচ্ছা, আপনাদের ক্লাস নিয়ে একটু কথা ছিল, সেটা হচ্ছে যে আমরা ক্লাসটা ক্লাসের সময়টা 6টায় করতে চাচ্ছি, শুক্রবার বাদে আর কি। শুক্রবারে 7টায় থাকবে, বাকি অন্য 2 দিন 6টায়। এটা একটু আমরা আপনাদের মতামত চাচ্ছি। স্যার 5টায় করে ফেললে কেমন হয়? নামাজ পড়ার সাথে সাথে আসর। 5টায় করলে হচ্ছে যে 8 ব্যাচ হচ্ছে তো, 6টায় করা যাবে, অথবা 5টা 45, 5:30টাও করা যেতে পারে। 5:30 মনে হয় বেটার, এই মাগরিবের নামাজের সাথে সাথে। নামাজ 5টায় হয় না, নামাজ হয় 5:15, এটা আরেক ঝামেলা। এই নামাজের জন্য আগানো হচ্ছে আর কি, ওই ব্যাচটাকে আগানো হচ্ছে সামনে 4টার দিকে, আর আপনাদেরটাকে করা হচ্ছে 6টার দিকে আর কি, করার যেমন করতেছি, বা 5:45। এখন সবাইকে বলতে হবে আর কি, ম্যাক্সিমাম যদি রাজি থাকে তাহলে আমরা করবো। শুক্রবারে ঠিক থাকবে, শুক্রবারে 3টা ব্যাচ তো, এই জন্য শুক্রবারে 7টায় থাকবে। স্যার যদি সবাই রাজি থাকে তাহলে 5:45 বেটার হয়। না, 5টায় করা যাবে না, 5টা পর্যন্ত করা যাবে না, মাগরিবের পর থেকে। হ্যাঁ, এটা 5:30টায় স্যার বেশি তাড়াতাড়ি হয়ে যাবে স্যার। 6টায় হলে মনে হয় ভালো হবে নাকি? হ্যাঁ স্যার, 6টা ঠিক আছে, 6টা হলে ভালো হয় স্যার।
সবাই বলেন, সবাই একবার করে বলেন। হ্যালো স্যার, 6টা দেন, 6টায়, তো ছয়টা একমত ইনশাল্লাহ। 6টা দেন স্যার। শুক্রবারে কিন্তু 7টায় থাকবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। আরো অনেক লোক আছে, 12 জনের মতো লোক আছে, কেউ কথা বলতে। তাহলে কথা না বললে আমরা ধরে নিব, সমস্যা নেই, ঠিক আছে? তাহলে শুরু। স্যার 6টায় দেন, 6টা তো সমস্যা নেই। স্যার 6টায় বেটার। আচ্ছা, ঠিক আছে, তাহলে 6টা শুক্রবার বাদে বাকি 2 দিন 6টা। স্যার টিটিএনএস এর ব্যাপারে আমার একটা কোয়েশ্চেন ছিল, স্যার বলতে পারবো? আচ্ছা বলেন। স্যার মনে করেন যে রোগী একটা আসছে, মানে সে কাটার পরে টিটেনাস যে টিকাটা দেওয়ার কথা সে ওইটা দেয় নাই, তো ইনফেকশন হয়ে গেছে, সেক্ষেত্রে কি স্যার অ্যান্টিবায়োটিক ইউজ করবো নাকি? হ্যাঁ, ইনফেকশন হয়ে গেলে তো ওইটা তো অ্যান্টিবায়োটিক কিছু অবশ্যই ব্যবহার করবে, এবং সাথে আমরা ইয়াটা দিয়ে দিব, টিটেনাসটা এগুলো দিয়ে সাইড দিব? সিমটম দেখা না। হ্যাঁ, স্যার টিটেনাসটা স্যার দিয়ে দিব। 24 ঘন্টার ভিতরে দিতে হয় স্যার? হ্যাঁ 24 ঘন্টার ভিতরে দিতে হয় স্যার? আমি মুক্তার হ্যাঁ, স্যার। হ্যাঁ। টিআইজিটা পরে দেওয়া যাবে তো। নিয়ম হচ্ছে স্যার না, কেউ বলে যে স্যার 24 ঘন্টা দিতে হয় নাকি? ওইটা তো ঠিক আছে, টিআইজিটা তো হলেও যাবে, মানে পরেও দেওয়া যাবে। আচ্ছা স্যার। পরেও দেওয়া যায় স্যার? টিআইজিটা দেওয়া যাবে। আচ্ছা স্যার। ইনফেকশন হলে সেটা তো অবশ্যই অ্যান্টিবায়োটিক তো দিতে হবে, কারণ ওইটা তো অন্য ইনফেকশন। স্যার অ্যান্টিবায়োটিকের সাথে স্যার ওইটাও দেওয়া যাবে স্যার? হ্যাঁ হ্যাঁ, স্যার বিড়াল মানে কিংবা ইন্দুর, স্যার বিড়াল কিংবা ইন্দুরের কামড় দিলে কি ভ্যাকসিন দিতে হয়? হ্যাঁ হ্যাঁ, ওই রেবিস হইতে পারে, রেবিসের সম্ভাবনা আছে। মানে সব বিড়াল বা কুকুর দিয়ে তো হয় না, কিন্তু আমরা তো জানি না যে কোন কুকুরের মধ্যে ওই রেবিস ভাইরাসটা আছে। না অনেকে তো আসে স্যার, অনেকে তো আসে ইন্দুরে কামড় দিছে বা বিড়ালে আসর দিছে, তখন কি ভ্যাকসিন মেরে দেওয়া যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, টিটানাস। ও টিটেনাস, জি টিটেনাস সাধারণত এগুলোতে দেয় না, দিলে দেওয়াটা ভালো, কারণ ওদের ইঁদুর বিড়াল ইয়াতেও তো থাকতে পারে, পায়ের নখের মধ্যে বাইরে। আচ্ছা থ্যাংক ইউ স্যার। মানে সাধারণত ওগুলোতে র্যাবিস ভ্যাকসিন দেয়, র্যাবিস। আচ্ছা স্যার।